আমাকে কথা শোনাচ্ছ তো? আমাকে কথা শোনালে তো? আমি কি করেছি বলো তো? আমার দোষটা কি একবার বলতে পারো? আমি সেম টাইম সেম গাড়িতে বাবির সঙ্গে রিসর্টে গেছিলাম। আমি তো আর ওখানে বসে থেকে কিছু প্ল্যান করিনি যে এগুলো হবে, বা আমি গাড়িতে যেতে যেতে তোমার ছোট মেয়েকে মদ খাইয়ে দিইনি। শোনো মা, কেন বিশ্বাস করতে পারছো না বলো তো যে মেঘ ওখানে গিয়ে নিজেকে সামলাতে পারেনি? ও ওখানে এনজয় করতেই গিয়েছিল, হয়তো প্রথমবার এক্সপেরিমেন্ট করছিল, তাই নিজেকে সামলাতে পারেনি। ও জিষ্ণুর সঙ্গে ছিল মা, জিষ্ণুও নিশ্চয়ই ওকে উৎসাহ দিয়েছে। মেঘের মতন একটা মেয়েকে মাতাল অবস্থায় ঘরে একা পেলে কোন ছেলে ছাড়বে বলো তো? আর তুমি এটা কেন মানছো না? তুমি কি এটা সত্যি বুঝতে পারোনি যে মেঘেরও জিষ্ণুর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। ওরা দুজনে একটু এনজয় করবে বলেই ওখানে গিয়েছিল, ফুর্তি করতে গেছিল, শুধু এইটুকুই হয়েছে। কিন্তু মা, আমি একটা কথা বলে দিচ্ছি, যত ঘাটবে তত আরো সিক্রেটস বেরোবে। তখন কি করবে? ওরা ঘরের মধ্যে কি করছিল সেটার যদি ভিডিও বেরোয় কোনোদিন, তাহলে সহ্য হবে তো সেটা? চুপ কর, একদম চুপ কর, আর একটাও কথা বলবি না তুই। আর কত বিষ তোর মুখ দিয়ে বেরোবে? হ্যাঁ, মুখ খুললে কি বিষ ছাড়া কিচ্ছু বেরোয় না তোর? তুমি আজ এত মেঘের পক্ষে হয়ে গেলে? তুমি শুধু ওরই মা নাকি গো? তুমি ভুলে গেলে ও কত অন্যায় করেছে? ও নীলকে কেড়ে নিয়েছিল আমার থেকে। না, ও কেড়ে নেয়নি, ও কেড়ে নেয়নি ময়ূরী। পারলে এই কঠিন সত্যটা তুমি মেনে নাও। নীল সেদিন তোমাকে রিফিউজ করেছিল কারণ নীল তোমাকে ভালোবাসেনি। নীল মেঘকে ভালোবেসেছিল। নীল নিজের ভুলটা বুঝতে পেরেছিল। ও এটা বুঝতে পেরেছিল যে তোমার সঙ্গে সুখী হওয়া সম্ভব নয়, তোমার সঙ্গে কোনোদিনও সুখী হবে না। বলেছিল মেঘকে ভালোবাসে, মেঘ কিন্তু কোনোদিনও বলেনি। নীল ভালোবেসেই মেঘকে গ্রহণ করেছিল, এইটা তুমি মেনে নাও। এই কথাটা মেনে নেই ময়ূরী, নিজের জীবনের হার বলে মেনে নিতে হবে না। এই যে পরের পর মেঘের সর্বনাশ করে চলেছিস, এটা থেকে নিজেকে তুই তো বুঝতে পারছিস মা, মিথ্যে দিয়ে জগতে কোথাও পৌঁছানো যায় না। নীলের পরিবারের সবাইকে অনেক অনেক মিথ্যে কথা বলেছিস, অনেক দিন ধরে তাদেরকে ভুল পথে চালিয়েছিস, কিন্তু শেষ রক্ষা হয়েছে কি? হয়নি তো। তোর প্রতি আমার অন্ধ স্নেহের জন্য সেদিন নীলের সিদ্ধান্তটা আমি মেনে নিতে পারি। তবে আজ বলছি ময়ূরী, নীল সেদিন যা করেছিল ঠিক করেছিল। যদি আমার ভয় হয় অনেকটা দেরি হয়ে গেছে, আর মেঘের এই অবস্থার জন্য যে শাস্তিটা তোর প্রাপ্য, তার থেকে তুই নিজেকে বাঁচাতে পারবি না। মা, তোমার এই মেঘ বন্দনা শেষ হলে তুমি যাবে একটু প্লিজ? চেঞ্জ করবো, ফ্রেশ হবো, ঘুমাবো। গুড নাইট। তোমার ফোনটা দাও ময়ূরী, আমি দেখবো তুমি তোমার কোন বন্ধুকে ফোন করছিলে। আর তা না হলে আমি নিশ্চিত হব যে তুমি রূপকেই ফোনটা করছিলে, তোমার পার্টনার ইন ক্রাইম। তুমি বা বাবি কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। কেন বলো তো? কারণ মিথ্যে প্রমাণ করা যায় না। আমি কিছু করিনি, এটাই সত্যি।
ব্যাপার, এখনো জেগে আছো, ঘুমাওনি? আমি তো বললাম আমার দেরি হবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, খুব ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা? তা এতই যখন ইম্পর্টেন্ট কথা, তুমি তো আমাকে স্টাডিতে গিয়ে জিজ্ঞেস করতে পারতে। আসলে কথাটার একটা প্রিলিউড আছে, ইন্টারলিউড আছে। বাবা, তাহলে নিশ্চয়ই পোস্টলিউডে আছে নাকি? তা তোমার আপত্তি না থাকলে সেটা আমরা আবিষ্কার করতেই পারি। তুমি তো জানো তোমাকে জাপটে ধরে না শুলে আমার ঘুম আসে না। চট করে দরজাটা বন্ধ করে চলে এসো। কি কথা সেটা আগে বল। কাছে না আসলে বলা যাবে না। ভালোই বুঝতে পারছি, মাথায় শিওর কিছু একটা উল্টোপাল্টা চলছে, তাই না? একদম উল্টো পাল্টা না, সোজা সাপটা। তুমি চট করে যাও, দরজাটা বন্ধ কর, দিয়ে এখানে এসো। আমার এবার তো মনে হচ্ছে যে আর একটু পরে আসলেই ভালো হতো। ভেরি গুড, এবার চট করে আমার কাছে চলে এসো তো। বলো। ইস, আমি চুমু খেলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত কেমন লজ্জা পায়। এটা ছিল দরকারি কথা? এটা তো প্রিলুড। আচ্ছা তুমি বলো, এইসব কথা কি স্টাডিতে বলা যায়? অসভ্য। এইবারে তো জিজ্ঞেস করবো আমার প্রশ্ন। বলো, কি জিজ্ঞেস করবে এমন শুনি। আরে এইভাবে তাকিয়ে থাকার কি আছে, বলো না কি জিজ্ঞেস করবে, বলো। সোজাসুজি জিজ্ঞেস করে, হ্যাঁ বলো। তুমি ছেলে চাও না মেয়ে? তা আবার সেই এক কথা, আমি স্টাডিতে গেলাম। দাঁড়াও দাঁড়াও, আমি এখন ছাড়ছি না তোমাকে, তোমাকে বলতেই হবে। না বললে আমি কিন্তু ছাড়বো না। কি চাও বলো। ছাড়ো, আমি জানি না। দাঁড়াও তো, ঠাম্মি নিঘাত তোমায় আবার কিছু বলেছে তাই না? না, আমার এমনি মনে হলো একা একা বসে থাকতে থাকতে। কেন বলো তো, ঠাম্মি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো। কি বলেছে? ছাড়ো, বলবো না। দেখো তুমি না বললে কিন্তু আমি ছাড়বো না। আর আমি কি করবো জানো তো, বলে ফেলো। না জানি না। আচ্ছা জানো না? না 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 প্লিজ প্লিজ, ঠিক আছে, কিন্তু তাহলে এবার বলে ফেলো। দেখো ঠাম্মির রিকোয়েস্টটা তো তুমি একা ফুলফিল করতে পারবে না। এটাতে তো আমার অ্যাক্টিভ কন্ট্রিবিউশন লাগবে। খালি অসভ্যতা। তা দেখো এবার না বললে কিন্তু আমি অসভ্যতাটা করবো। ফাইন, বলছি। ঠাম্মি বলেছে যে ঠাম্মির নাকি সামনের বছরেই নাতি চাই, আর 2 বছরের মধ্যে নাতি। বাবা, এইসব প্ল্যান তুমি আমার সঙ্গে না করে ঠাম্মির সাথে করছো? তবে আমার কিন্তু ঠাম্মির প্ল্যানে একটু আপত্তি আছে। প্রথমে একটা মেয়ে গলুমলু, তারপর একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, ঠাম্মির যদি ইচ্ছা হয় তাহলে ছেলের পর আরেকটা মেয়ে, আর তারপর আরেকটা ছেলে। আমার আপত্তি নেই কিছু। শাট আপ, শাট আপ। আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনছি, এবার প্লিজ। হ্যাঁ, শাট আপ। মেঘ, মেঘ, কাম ব্যাক মেঘ। আর আমি তোমার সঙ্গে কোনো অন্যায় করব না, কোনো অন্যায় হতে দেব না।
কি ব্যাপার, আপনি এখানে? আস্তে আস্তে আস্তে, চেঁচিও না, কেউ শুনতে পেলে খারাপ হবে। কিন্তু আপনি এখানে এলেন কি করে? আপনাকে সিকিউরিটি আটকায়নি? ওরা ঘুমোচ্ছিল, কেউ টের পায়নি। ঘুমোচ্ছিল? এক্ষুনি ভাই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে একটা রিকোয়েস্ট করছি, শোনো, আমাকে একবার, শুধু একবারের জন্য ভিআইপি কেবিনে নিয়ে যাও। না না, ওটা আমি পারবো না, আমার চাকরি চলে যাবে। প্লিজ আমাকে একটা হেল্প করো, আমাকে একবার ওই ভিআইপি কেবিনে নিয়ে যাবে প্লিজ ভাই, প্লিজ। আমি মেঘের সঙ্গে একবার দেখা করতে চাই। না না, ওখানে যাওয়া যাবে না, কোনো প্রবলেম হলে আমার চাকরি চলে যাবে। কিচ্ছু হবে না, আমি শুধু একবার দেখে চলে আসবো। যদি কেউ আমাকে ধরে ফেলে আমি তোমার কথা বলবো না। না না, আমি এসবে নেই। ভাই তুমি তো এই কদিন ধরে আমাকে দেখছো, আমি তো নিচেই বসেছিলাম, কাউকে ডিস্টার্ব করিনি তো। একবার আমাকে একটু দেখতে দাও। ওই দিদিটা আপনার বউ? হ্যাঁ। নার্স মেয়েগুলো বলছিল আপনার সাথে দিদির ডিভোর্স হয়ে গেছে। না 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 না, ডিভোর্স হয়নি, মেয়ে আমার স্ত্রী। ওরা তো বলছিল আপনার সাথে বাজে সম্পর্ক, তাহলে যাবেন কেন? ভাই আমাদের বাজে সম্পর্ক নয়, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। দেখো তোমাকে আমি এখন এত সব কিছু বোঝাতে পারবো না, তুমি প্লিজ একবার ওই কেবিনে নিয়ে চলো প্লিজ। আপনার শ্বশুরটা হেভি, পুরো শক্তি কাপুরটাই। আপনাকে যেতে দিচ্ছেন না? আপনারা কি পালিয়ে বিয়ে করেছে? তোমার পরে সব বলবো, তুমি একবার প্লিজ আমাকে একটু নিয়ে চলো। কিন্তু আপনি গিয়ে করবেনটা কি? দিদি তো কোমায় চলে গেছেন। কিচ্ছু করবো না, শুধু একবার দেখবো, দূর থেকে দেখবো। আমি কথা দিচ্ছি কাছে যাবো না। স্যার কিন্তু হেভি করা, সকলকে বলে দিয়েছে কেউ যেন না যায়। তুমি একটা কিছু করো প্লিজ। ঠিক আছে, আমি একবার দেখছি, কিন্তু স্যার যদি জেগে থাকেন তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি এখানে থাকছি। না না, আপনি আমার সঙ্গে আসুন, কেউ দেখে ফেললে কিন্তু আপনাকে আমি চিনি না, আমি বলে দেবো আপনি নিজে নিজে ঢুকে পড়েছেন। ঠিক আছে চলো। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। ভাই কোথায়? টয়লেটে গেল নাকি? লাইন ক্লিয়ার। হ্যাঁ আপনি যাবেন, হ্যাঁ, দরজার বাইরে দাঁড়াবেন, ভেতরে যাবেন না। স্যারের ঘুম ভাঙলে কিন্তু স্যার প্রচন্ড প্রবলেম করবে। কিচ্ছু হবে না, তুমি যাও, আমি দেখে নেবো, যাও। এ কি আপনি আপনি এখানে ঢুকলেন কি করে? সিকিউরিটি? আমি কথা বলছি, তুমি আগে ঘরের বাইরে যাও। আমি থাকবো না আঙ্কেল, আমি কাউকে ডিস্টার্ব করবো না। আমি এক্ষুনি চলে যাবো, যেমন ওই ওয়েটিং লাউঞ্জে বসে থাকি তেমনই থাকবো। শুধু একবার ওকে দেখতে চাই। সবাই বলছে মেঘ কোমায় চলে গেছে, আমি সহ্য করতে পারছি না আঙ্কেল, তাই একবারের জন্য। এতখানি দুঃসাহস যে তুমি ঘর পর্যন্ত চলে এসেছো? আমি শুধু একবার ওকে দেখবো আর দেখে চলে যাব। সে অধিকার তোমার নেই, যাও বাইরে যাও। আমি আপনার কাছে হাত জোর করছি আঙ্কেল, আমি একবার কাছে গিয়ে ওকে একটু দেখতে চাই। এত রাত্রিরে আমাকে সিন ক্রিয়েট করতে বাধ্য করো না এখানে, সেটা আমার রুচিতে বাধে। আর তুমি যদি সস্তার মিডিয়ার হেডলাইন হতে চাও, মেঘ রায়কে দেখতে এসে সৌরনীল গাঙ্গুলি ঘাড় ধাক্কা খেয়েছে, তাহলে ওর সময় কিছু বলার নেই। মিডিয়ার হায়নারা তো এখনো পর্যন্ত বোধহয় ওই
মেঘের আত্মহত্যার চেষ্টার খবরে মেতে আছে, যদি না ইতিমধ্যে অন্য কোনো সর্বনাশের খবর তারা পেয়ে থাকে। যতটা সময় আমরা কথা বলছি তার মধ্যে আমাকে দেখে চলে যেতাম, এমন তো হতেও পারে আমাদের ও কারুর ডাকে সাড়া দিচ্ছে না, কিন্তু হয়তো আমার ডাকে সাড়া দিল। তুমি চলে যাও এখান থেকে। তুমি এই পর্যন্ত এলে কি করে? অবশ্য তোমাকে কেন জিজ্ঞেস করছি অত বোঝা উচিত। তোমার যা শিক্ষা, তোমার যা রুচি, আমি নিশ্চিত কোনো গরিব মানুষকে টাকা দিয়ে নষ্ট করে তার সততাকে কিনে তুমি এই পর্যন্ত পৌঁছেছ। কি দায়িত্ব! আমি আর কি করতে পারতাম বলতে পারেন? হ্যাঁ, আর কি করতে পারতাম আমি? কি করলে মেঘের সঙ্গে আমি একবারের জন্য দেখা করতে পারি? আপনি তো তার কোনো উপায় রাখেননি। আপনি মেঘের সঙ্গে দেখা করতে পারেন, মেঘের মা মেঘের সঙ্গে দেখা করতে পারে, এমনকি ময়ূরীও দেখা করতে পারে, কিন্তু আমি একবারের জন্য মেঘের সঙ্গে দেখা করতে পারি না। আপনি তো ফরমান দিয়ে দিয়েছেন, অর্ডার। মেঘকে একটা দুর্গের মধ্যে ঢুকিয়ে চারিদিকে উঁচু উঁচু পাঁচিল দিয়ে দিয়েছেন, আর নিজে সেই দুর্গের দরজা আগলে রয়েছেন। বলতে পারেন কি করে একবারের জন্য আমি মেঘের দেখা পেতে পারি? জাস্ট কিপ ইউর মাউথ শাট। তোমার ভয়ঙ্কর মেলোড্রামাটা বন্ধ করো। যেভাবে তুমি এখানে এসেছো সেইভাবে তুমি চলে যাও এখান থেকে। আমি মানছি আমি মেঘের সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু সেটা আমি আর মেঘ বোঝাপড়া করে নেব। মেঘ যদি বলে আমাকে চলে যেতে, আমি তাহলে চিরদিনের মতো চলে যাব। ও যদি আমাকে মাফ করে দেয়, তাহলে মেঘের সঙ্গে তোমার একটি বোঝাপড়া বাকি রয়েছে, সেটা হচ্ছে ডিভোর্সটা। মেঘের জীবন থেকে না একটা জিনিস আমি শিখলাম, খুব ভালো হওয়াটা ভালো। আমার মেয়েটা তো একেবারে যাকে বলে নির্বিবাদী, যে কোনো সংজ্ঞায় ওকে ভালো ছাড়া আর কিছু বলা যায় না। অথচ সেই চারদিক থেকে কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছে হয়ে আজ তুই চলে যাও এখান থেকে, চলে যাও। আর শোনো, মেঘ সুস্থ হলে ডিভোর্সের জন্য তৈরি থেকো। বেশ, আপনি যদি সেটা চান তাহলে তাও হবে। আমি চাওয়ার কেউ নই, এটা মেঘ চায়। মেঘের এই চাওয়াতে তুমি বাদ সেধেছ। তাই যদি হয় তাহলে সেই কাজ আমি আর করব না। এখন তো আমরা সকলে মিলে মেঘকে বাঁচিয়ে তুলতে পারি, ওর জন্য আরো ভালো কেয়ারের ব্যবস্থা করতে পারি। তোমার কি মনে হচ্ছে আমি ওর ঠিক মতো চিকিৎসা করছি না, না কেয়ার নিচ্ছি না? না না আঙ্কেল, আমি সে কথা বলতে চাইনি, আমি অত বড় মূর্খ নই। আমি শুধু বলছিলাম যে আমরা সকলে মিলে আপনার পাশে দাঁড়াই। চিকিৎসাটা তো সবাই মিলে করার মতো বস্তু নয়। ডাক্তাররা যেটা ভালো বুঝছেন সেটা করছেন, আর হাসপাতালটা সকলে মিলে পিকনিক করবার জায়গা নয়। তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি বাধ্য হব তোমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করতে। আর কোনোদিন যাতে তুমি হসপিটালের চৌকাঠ মারাতে না পারো সেটাও আমি দেখব।